আশা করি সবাই সুস্থ আছেন। রমজান মোবারক। রমজানের দিনে আজকে শুক্রবার, তারপরে অনেকেই অপেক্ষা করছিলেন আমাদের লাইভ ক্লাসটির জন্য। তো যান্ত্রিক ত্রুটির জন্য আমরা একটু লেটে শুরু করেছি, সেজন্য দুঃখিত। তা আমাদের সাথে দেরিতে হলেও যারা জয়েন করেছেন, এই যে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, সেই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আরও বেশি কৃতজ্ঞ থাকব যদি আপনারা আমার এই লাইভ ক্লাসটি শেয়ার করে দেন। আমি চাই যে আমার এই ক্লাসটি সর্বোচ্চ শেয়ার হবে এবং সর্বোচ্চ পার্টিসিপেন্ট থাকবে, যাদেরকে নিয়ে হলো আমি সামনে আমার ক্লাসটা পরিচালনা করব। আজকের এই ক্লাসের বিষয়বস্তুটা হচ্ছে বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষাতে যে প্রশ্নগুলো বারবার আসে, সেই প্রশ্নগুলোই মূলত আজকে আমি আলোচনা করব। বিশেষ করে নিবন্ধন পরীক্ষাতে যে প্রশ্নগুলো দেখা যায় আসে, সেই প্রশ্নগুলো এখানে আলোচিত হবে এবং ব্যাখ্যা সহ সমাধান দিব। আরেকটা বিষয়, আপনারা যারা বিসিএস পরীক্ষা দিবেন অথবা 10 থেকে 20তম গ্রেডের চাকরির যে কোনো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন, অথবা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, অথবা আপনারা 19তম নিবন্ধন দিবেন, সবার জন্য আজকে সমান গুরুত্বপূর্ণ ক্লাস আজকের এটি। সুতরাং আমার সাথে যারা যুক্ত হয়েছেন দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন। আর কে কোথা থেকে দেখছেন জানিয়ে দেন, একটু দ্রুত জানিয়ে দেন কে কোথা থেকে দেখছেন। একটু দ্রুত জানিয়ে দিতে হবে কে কোথা থেকে দেখছেন আমাকে। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। স্যার আপনার বাড়ি কোন জেলায়? রাকিব মজুমদার, আমার বাড়ি হলো চাঁদপুর জেলায়। তারপরে হ্যাঁ, শেয়ার করে অবশ্যই ডান লিখে দিবেন। হ্যাঁ, শেয়ার ডান লিখতে হবে, শেয়ার ডান লিখতে হবে। যেহেতু আমি আজকে আলোচনা করব হলো বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সকল চাকরির পরীক্ষার, তো সেই চাকরির পরীক্ষার প্রশ্নগুলো নিয়েই আলোচনা হবে। আচ্ছা, আমাদের সাথে অনেক ভাই বোন অলরেডি জয়েন করেছেন কিন্তু শেয়ার করেননি। যারা আসছেন তারা এসেই শেয়ার করে দিবেন। আর যারা একের অধিক শেয়ার করবেন অবশ্যই মেনশন করবেন যে আমি 5টা শেয়ার করেছি, 6টা শেয়ার করেছি, এটা অবশ্যই মেনশন করবেন, অবশ্যই। জি, আমাদের হাজীগঞ্জ থেকে জয়েন করেছেন, তারপরে কক্সবাজার থেকে জয়েন করেছেন আমাদের দীপক রায়, দীপক দে। তারপর গাইবান্ধা থেকেও আছেন আমাদের সাথে, বা বিভিন্ন অঞ্চল থেকে যারা যারা জয়েন করেছেন প্রত্যেককেই মোবারকবাদ আজকের এই ক্লাসে। আমি ক্লাসটি শুরু করতে চাই, কিন্তু আপনাদের পার্টিসিপেন্ট আরো হইতে হবে। এত কম পার্টিসিপেন্ট থাকলে, অংশগ্রহণ থাকলে আমি ক্লাস শুরু করছি না। আমার ক্লাসের মধ্যে সর্বোচ্চ অংশগ্রহণ থাকতে হবে। শেয়ার করে দেন। হ্যাঁ, রমজান মাসে আপনারা জানেন সময় আর অল্প আছে, তারপর কিছুক্ষণ পরেই নামাজ আজান দিবে। তো সেই জন্য আপনারা লেট করবেন না, যত দ্রুত সম্ভব শেয়ার করবেন। যত দ্রুত সম্ভব শেয়ার করলে আমি আমার ক্লাসটি শুরু করে দিচ্ছি। স্যার এখন ক্লাস জুমার প্রস্তুতি নিচ্ছিলাম। যে অবশ্যই আমিও একবারে জুমার প্রস্তুতি নিয়েই আমি ক্লাসে উঠলাম। ক্লাস শেষ করব, সরাসরি মসজিদে যেতে পারবো, টুপি মাথায় দিয়ে আমি মসজিদে চলে যাবে ইনশাল্লাহ। তো সবাই যারা এতক্ষণ রেডি হন নাই, এখন আবার গোসল করতে গিয়ে সময় লেট করার দরকার নেই। আপনি ক্লাসের মধ্যে চলে আসেন, ক্লাস শেষ করলেই পরে আপনি যে রেডি হয়েন। আচ্ছা, শেয়ার ডান, শেয়ার ডান লিখেছেন। গাজীপুরের কেউ নাই, শেয়ার ডান লিখেছেন যারা, সবার প্রতি কৃতজ্ঞ, সবাইকে ধন্যবাদ। আজকে যেই বিষয়টা সেটা আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে সকল চাকরি পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলো। আসলে বারবার যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্ন থেকে আমাদের কত পার্সেন্ট প্রশ্ন কমন আসে? প্রায়
দেখা যাচ্ছে 70 থেকে 80%, 70 থেকে 80% কমন আসে বিগত সালের প্রশ্ন থেকে। তো এখন অনেক সময় বলে যে বিগত সালের প্রশ্ন থেকে কমন আসবে না, কিন্তু দেখি যে সবগুলো বিগত সালের। আর প্রশ্ন আসলে কোত্থেকে আনবে, টপিক আসলে কোত্থেকে আনবে? এত পরিমাণ পরীক্ষা হয় বাংলাদেশে, হাজার হাজার টপিক, হাজার হাজার প্রশ্ন, যার কারণে আসলে বিগত সালের প্রশ্ন এড়িয়ে কোনো কিছু করা সম্ভব না। তাহলে আমি দেখাচ্ছি যে বিগত সালে নিবন্ধনে বা বিসিএস এ অথবা অন্যান্য চাকরির পরীক্ষা যে প্রশ্নগুলো হয়েছে, কেমন প্রশ্ন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন একটা প্রশ্ন, যে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে? তো এই প্রশ্নটা দেখেন নিবন্ধন পরীক্ষাতে এসেছে। আবার এই প্রশ্নটা 10 থেকে 20তম গ্রেডেও এসেছে। 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। বাংলাদেশ 1970 সালে 10 এপ্রিলে হয়েছে, নাকি 17 এপ্রিলে হয়েছে, নাকি 1971 সালের, আচ্ছা 10 এপ্রিল 17 এপ্রিল একই রকম। ও আচ্ছা 71 সালে, এটা 70 সাল, এটা হচ্ছে 71 সাল। তাহলে 70 সাল তো আমার প্রশ্নই আসে না। 70 সাল যে দুইটা আছে ওটা কাটা দিয়ে আমরা এই দুইটা থেকে যে কোনো একটা নিব। তাহলে গঠিত হয়েছিল আগে, শপথ হয়েছিল পরে। তাহলে আমরা জানি অস্থায়ী সরকারটা আসলে গঠিত হয়েছিল 10 এপ্রিল 1971 সালে। তাহলে 10 এপ্রিল 1971 সালে এদিন কি করা হয়? আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা হয়। তাহলে মনে রাখতে হবে আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা। তাহলে আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা হয় কবে? আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা হয়েছিল 10 এপ্রিল 1971 সালে। আর স্বাধীনতার ইস্তেহার পেশ করা হয়েছিল, এটাও পরীক্ষাতে আসে। কিন্তু স্বাধীনতার ইস্তেহার পেশ করা হয় কবে? তাহলে স্বাধীনতার ইস্তেহার পেশ করা হয়েছিল 2রা মার্চ 1971 সালে। এদিন শাহ সিরাজ উনি মূলত এই স্বাধীনতার ইস্তেহার পেশ করেছিলেন, যেখানে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে অনেক বড় বড় লিডাররা উপস্থিত ছিলেন। এটা পল্টন ময়দানে। তাহলে 2রা মার্চ হচ্ছে ইস্তেহার পেশ করা হয়। আর 10 এপ্রিল 1971 সালে কি করা হয়েছিল? 10 এপ্রিলে সরকার গঠিত হয়েছিল। আর এই সরকারের শপথ অনুষ্ঠান হয়েছিল 17 এপ্রিল 1971 সালে। ঠিক আছে, যেখানে 4টা মন্ত্রণালয় এবং 2টা বিভাগ ছিল। টোটাল 6টা বিভাগে আপনার এই সরকারটা গঠিত হয়েছিল। তাহলে অস্থায়ী সরকারের যদি বলা হয় যে মন্ত্রণালয় কয়টা ছিল, তাহলে প্রধান মন্ত্রণালয় ছিল 4টা আর 2টা ছিল বিভাগ। টোটাল 6টা বিভাগে মানে দায়িত্বশীলরা এই দেশকে পরিচালনা করেছিলেন। যেমন এর মধ্যে একটা বিভাগ হচ্ছে রাষ্ট্রপতির বিভাগ, আরেকটা হলো প্রধানমন্ত্রীর বিভাগ, আরেকটা হলো পররাষ্ট্র যেমন খন্দকার মোস্তাক, আরেকটা হচ্ছে স্বরাষ্ট্র কামারুজ্জামান, তারপর আরেকটা হলো অর্থ মন্ত্রণালয় যেমন এম মনসুর আলী। ঠিক আছে, তো এভাবে টোটাল 6টা মন্ত্রণালয় ছিল 1971 সালে। এই 12টা বিভাগ ছিল। 12টা বিভাগে টোটাল 6 জন দায়িত্বশীল ছিলেন। এই 6 জন দায়িত্বশীল তাদের আরো সহযোগী নিয়ে এই সরকারটা পরিচালিত হয়েছিল। ঠিক আছে, তো এই সরকারটা যে শুধু অস্থায়ী সরকার হিসেবে পরিচিত ব্যাপারটা এমন নয়, এটা মুজিবনগর সরকার হিসেবেও পরিচিত ছিল। এটাকে বলা হয় কি? মুজিবনগর সরকার অথবা বিদেশ সরকার হিসেবেও পরিচালিত ছিল। যেই সরকারের সচিবালয়টা ছিল আপনার কলকাতায়। এই কলকাতায় সচিবালয়টা ছিল 8 নং থিয়েটার রোডে। 8 নং থিয়েটার রোডে এই সরকারের সচিবালয়টা ছিল, যেটার বর্তমান নাম হচ্ছে শেক্সপিয়ার সরণি। ঠিক আছে, শেক্সপিয়ার সরণি। 71 সালে ভারত আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে। পাকিস্তানিদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ভারত প্রচুর পরিমাণ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল। তো এই হচ্ছে মূলত বিষয়। আমি দেখি 2 নম্বরে কি প্রশ্ন এসেছে। 2 নম্বরে আরেকটা প্রশ্ন এসেছে। এই প্রশ্নটা হলো গারো ক্ষুদ্র জাতিসত্তার সমাজের পরিবার প্রধান কে? আচ্ছা, গারো
একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি। ঠিক আছে, উপজাতি হচ্ছে তারা যাদের ভাষা, সংস্কৃতি, তারপরে ধর্ম সব কিছু আছে নিজস্ব, কিন্তু অন্য দেশের থেকে তারা ওই দেশের নিয়ম কানুন, ভাষা, সংস্কৃতির প্রতি সম্মান জানাতে হয়, ওগুলা বাধ্য হয়ে মেনে নিতে হয়। ওই সকল গোষ্ঠীকে বলা হয় উপজাতি। ঠিক আছে, যেমন গারোদের ভাষা আছে, তাদের আলাদা ধর্ম আছে, তাদের বিজয় উৎসব আছে, তারপরে তাদের ধর্মীয় উৎসব আছে আলাদা আলাদা, কিন্তু অথচ তারা বাংলাদেশের সবকিছু মেনে নিতে হচ্ছে। আমরা কিন্তু তাদেরগুলো মেনে নিতে বাধ্য নই। এই কারণে গারোদেরকে বলা হয় উপজাতি। তো বাংলাদেশে এই যে গারো ক্ষুদ্র জাতিসত্তার, এদের প্রধান কে? পরিবারের প্রধানটা কে? বাবা নাকি মা নাকি প্রবীণ ব্যক্তি নাকি বড় ভাই? দেখি এটা কে বলতে পারেন? আচ্ছা, জিল্লুর রহমান, তারপরে বৈশাখী, আমাদের রেজওয়ান আলী অ্যান্সার করেছেন, তারপরে সুব্রত জেট, তারপরে হচ্ছে আমাদের শিরিন আক্তার, সিনথি ইসলাম, সুরভি আপু, তারপরে হচ্ছে রূপা খাতুন, আমাদের সোহাগ, অনেকে অ্যান্সার করে ফেলেছেন অলরেডি। তার মানে গারোদের পরিবারের প্রধান যিনি, তিনি হচ্ছেন মা। মাই হচ্ছে এদের প্রধান। তাহলে মা কি করে থাকেন? মনে রাখবেন, মা হচ্ছে মানে পরিবারের সামাজিক, তারপরে হচ্ছে ধর্মীয়, তারপরে হচ্ছে সম্পত্তি বা মতামত প্রকাশ সকল ক্ষেত্রে। তাহলে দেখেন, এই যে মতামত প্রকাশ, তারপরে হচ্ছে সিদ্ধান্ত, এই যে সিদ্ধান্ত দান, হ্যাঁ, এগুলাতে যার অবদান সবচেয়ে বেশি সেটা হচ্ছে মায়ের। তবে এটা সব উপজাতিদের মধ্যে না, এটা হচ্ছে গারো, আরেকটা আছে সেটা হচ্ছে খাসিয়া। গারো এবং খাসিয়া, এই যে দুইটা উপজাতি, তাদের পরিবারের প্রধানই হচ্ছে মা। আমরা দেখি যে আমাদের মুসলিম সমাজের মধ্যেও বাবা হলো পরিবারের প্রধান। বাবা যা বলে তাই, বাবার উপরেই ডিপেন্ড করে হচ্ছে সবকিছু। সম্পদের মালিক কে হয়? বাবা হয়। তারপর পরিবারের মতামত প্রকাশ করেন কে? বাবা। তারপরে সবার উপরে সিদ্ধান্ত কার খাটে? সেটা হচ্ছে বাবার। যদিও বলি যে না, আমারটা তো খাটে, সন্তানরা অনেক সময় মতামত দেয়, তবে সেটা জোর করে দিই আমরা। ঠিক আছে, কিন্তু বাবা হচ্ছে পরিবারের প্রধান। কিন্তু গারো এবং খাসিয়া এই দুইটা উপজাতির মধ্যে মা হচ্ছে তাদের পরিবারের প্রধান। ঠিক আছে, পরামর্শ প্রদান করে থাকেন হলো মা। তো এই হচ্ছে বিষয়। তারপরে দেখেন, পরের প্রশ্নটা আমরা একটু দেখি। তাহলে এটা কি ডান, তাই না? যাদের হয়েছে লিখবেন ডান, আলহামদুলিল্লাহ ডান। তারপরের প্রশ্নটা আমরা একটু দেখে নেই। আচ্ছা, যে প্রশ্নটা সেটা হচ্ছে, মালালা ইউসুফজাই ও কৈলাস শতার্থী নোবেল পুরস্কার পেয়েছেন কোন ক্ষেত্রে? পাকিস্তানের মালালা ইউসুফজাই সর্বকনিষ্ঠ মুসলিম নারী, আর ভারতের কৈলাস শতার্থী মূলত ওনার নাম। এই দুইজন যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন 2014 সালে। 2014 সালে নরওয়েজিয়ান কমিটি তাদেরকে নোবেল পুরস্কার দিয়েছে। এখন মালালা ইউসুফজাই এবং এই যে শতার্থী, তারা আসলে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কারটা পেয়েছেন? আচ্ছা, দেখি। আমাদের রাইসা জান্নাত অ্যান্সার করেছেন, তারপরে সিদ্দিকুর রহমান, আপনিও অ্যান্সার দিয়েছেন, ফারজানা তুহিন অ্যান্সার করেছেন, আলহামদুলিল্লাহ ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তারপর রিক্তা আক্তার, আপনিও বলেছেন, বৈশাখী মালেক, আপনারটাও সঠিক হয়েছে। তারপরে আমাদের রোকসানা মিম, আপনারটা হয়েছে। সুব্রত জেট, তারপর তানজিলা রহমান। ওকে ফাইন, তার মানে এই দুইজন যৌথভাবে নোবেল পুরস্কার শান্তিতে পেয়েছে। শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় 6টি ক্ষেত্রে অবদান রাখার জন্য, তাই না? 6টি ক্ষেত্রে অবদান রাখায় নোবেল পুরস্কার দেয়া হয়। সাহিত্য, চিকিৎসা, শান্তি, পদার্থ, এইভাবে 6টা, অর্থনীতি সহ
6টা ক্ষেত্রে অবদান রাখায় নোবেল পুরস্কার দেয়া হয়। এখন মালালা ইউসুফজাই এই মেয়েটা হচ্ছে আহ, আহ, একজন নারীবাদী। নারীবাদী বলতে নারীদের অধিকার নিয়ে সে সব সময় আন্দোলন করে। তো যার কারণে 2009 সালে এই মেয়েটা টার্গেটে পড়ে। কারণ কি, বিবিসিতে একটা ব্লগ তৈরি করে দেয়, সেটা হচ্ছে তালেবান সরকারের বিরুদ্ধে এবং নারীদের পক্ষ হয়ে। যার কারণে তালেবান সরকার এই মেয়েটাকে টার্গেটে নেয়, নিয়ে মেয়েটাকে আক্রমণ করে 2014 সালে। ঠিক আছে, যে বছর তাকে আক্রমণ করে ওই বছর তাকে আবার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। মাত্র 17 বছরে মাত্র 17 বছরে মেয়েটা কি পায়? নোবেল পুরস্কার পায়। এত ছোট বয়সে আসলে নোবেল পুরস্কার কাউকে দেয়া হয়নি। আপনাদের মধ্যে এখানে কেউ কি আছেন নোবেল পুরস্কার পেয়েছেন? আমি একটু দেখতে চাই কারা কারা নোবেল পুরস্কার পেয়েছেন, একটু হাত তোলেন অথবা ইয়েস লেখেন অথবা পেতে পারেন। তো আমি পরের প্রশ্নে চলে যাব। বাহ, অনেকে দেখছি অনেকে দুষ্ট, অনেকে দেখছি বলছে হ্যাঁ আমি নোবেল পুরস্কার পেয়েছি। কই নোবেল? চুরি হয়ে গেছে? হ্যাঁ, চুরি হয়ে গেছে নাকি? আচ্ছা, ঠিক আছে। জি, অনেকে পাইতে পারে। যে যারা নোবেল পাওয়ার টার্গেট নিয়েছেন তাদের আবার এই চাকরির পরীক্ষার পড়াশোনার দরকার নেই, নোবেলের জন্য ট্রাই করতে থাকেন। আচ্ছা, পরের প্রশ্ন আসি আমরা। এখানে কি আছে দেখেন, বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম কি? কোন মহিলা উপাচার্য নিয়োগ পেয়েছিল বাংলাদেশে প্রথম? ডক্টর ফারজানা ইসলাম, খালেদা একরাম, তারপর লেখা আছে রাশেদা কে চৌধুরী নাকি শিরিন শারমিন চৌধুরী? তো শিরিন শারমিন চৌধুরী উনি হবে না স্পিকার, রাশেদা কে চৌধুরী উনি হবে না, খালেদা একরাম উনি হবে না, তাহলে হচ্ছে কে? ফারজানা ইসলাম। এই মহিলা 2014 সালে, মনে রাখবেন 2014 সালে জাবি জাবি মানে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এর ভাইস চ্যান্সেলর নিয়োগ হন। ভাইস চ্যান্সেলর, এই যে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পান। তাহলে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পান কে? সেটা হচ্ছে এই ডক্টর ফারজানা ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। ঠিক আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাবি মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই মহিলা হচ্ছে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পান। আর যদি বলা হতো চ্যান্সেলর, মনে রাখবেন চ্যান্সেলর শব্দের অর্থ উপাচার্য। শুধু চ্যান্সেলর যদি বলা হতো, এই চ্যান্সেলর শব্দের অর্থ কি? চ্যান্সেলর শব্দের অর্থ হচ্ছে উপাচার্য, শুধু উপাচার্য। ঠিক আছে, সরি উপাচার্য না, আচার্য। এটাকে বলা হয় কি? চ্যান্সেলর শব্দের অর্থ হচ্ছে আচার্য। আর ভাইস চ্যান্সেলর যদি বলা হয়, এই যে ভাইস চ্যান্সেলর, তখন হবে উপাচার্য। তাহলে দুইটা অর্থ দেখেন। ভাইস চ্যান্সেলর, যাকে সংক্ষেপে বলা হয় ভিসি, ভাইস চ্যান্সেলর, এটার অর্থ হচ্ছে উপাচার্য। আর যদি বলা হয় চ্যান্সেলর, তখন হবে আচার্য। এই দুইটা জিনিস মনে থাকবে। হয়েছে কিনা? কমপ্লিট কিনা বলেন। যদি কমপ্লিট হয় লিখবেন আলহামদুলিল্লাহ, ডান। আলহামদুলিল্লাহ, ডান। ডান, ওকে, ফাইন। তাহলে আসেন পরের প্রশ্নতে আমরা একটু দেখে নেই। এখানে বলা আছে কি, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? আচ্ছা, এটা যেহেতু 11তম নিবন্ধন 19 সালে এসেছে, তখন ছিল 1.37। তো বর্তমানে কি এটা আছে বলেন? বর্তমানে কিন্তু এখানে একটাও নাই। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? 1.22%। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার হলো 1.22%। এটা ষষ্ঠ আদমশুমারি অনুযায়ী। মনে রাখবেন, এটা হচ্ছে ষষ্ঠ জনশুমারি 2022 অনুযায়ী। তাহলে ষষ্ঠ জনশুমারি 2022 অনুযায়ী
বাংলাদেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.22%। আর আরেকটা বিষয় যদি বলা হয় বিশ্বের কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, মনে রাখবেন বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি যদি বলা হয় সবচেয়ে বেশি অর্থাৎ 2026 সালে সেটা হচ্ছে সেন্ট্রাল আফ্রিকা বা মধ্য আফ্রিকা রিপাবলিক। এই সে মধ্য আফ্রিকা রিপাবলিক রিপাবলিক তাহলে মধ্য আফ্রিকা রিপাবলিক 2026 সালে জনসংখ্যা বৃদ্ধিতে 1 নম্বরে আছে, আর 2 নম্বরে রয়েছে কে? সিরিয়া। এই সিরিয়া হচ্ছে 2 নম্বর অবস্থানে রয়েছে। 1 নম্বরে মধ্য আফ্রিকা রিপাবলিক আর 2 নম্বরে হচ্ছে সিরিয়া। এই দুইটা দেশ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধিতে 2026 সালে সেরা রে। 2026 সালে হচ্ছে সেরা। কিন্তু পরীক্ষায় প্রশ্ন যদি আপনাদের এভাবে আসে যে জনসংখ্যা বেশি রয়েছে কোন দেশে, তাহলে জনসংখ্যা বেশি রয়েছে যে দেশটাতে সেটা হচ্ছে ভারতে। এই ভারতের জনসংখ্যা রয়েছে 1 নাম্বার অবস্থানে। তারপরে 2 নম্বরে কে আছে? চীন। চীন হচ্ছে 2 নাম্বার অবস্থানে রয়েছে। তাহলে চীনের পরে কে আছে? চীনের পরে আছে যুক্তরাষ্ট্র। জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি বা জনসংখ্যার দেশ, সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ কোনটা? ভারত। তারপরে জনসংখ্যার দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে চীন। তৃতীয় বৃহত্তম দেশ কোনটা? যুক্তরাষ্ট্র। তারপরে চতুর্থ বৃহত্তম জনসংখ্যার দেশ যেটি সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। এই সেই ইন্দোনেশিয়া। তারপরে কে? তারপর হচ্ছে পাকিস্তান। এটা সিরিয়ালি। পাকিস্তানের পরে যে রাষ্ট্রটি জনসংখ্যা বৃদ্ধিতে বেশি সেটা হচ্ছে আফ্রিকার দেশ নাইজেরিয়া। এই দেশটাতেও জনসংখ্যা প্রচুর পরিমাণ। নাইজেরিয়ার পরে যেটা সেটা হচ্ছে ব্রাজিল। জনসংখ্যা বেশি কোন দেশে বেশি? সেটা হচ্ছে ব্রাজিলে। আচ্ছা, তাইলে তারপরে ব্রাজিলের পরে কি আছে? তারপরে আছে বাংলাদেশ। 8ম অবস্থানে রয়েছে বাংলাদেশ। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে বাংলাদেশের অবস্থান কোথায় বলেন? 8ম অবস্থানে রয়েছে বাংলাদেশের। তাহলে যদি বলা হয় বর্তমানে বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে কততম, তাহলে সেটা হবে 8ম। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান হবে 8ম। দেখেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার? এটা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নেন, খুবই তথ্যবহুল ক্লাস। তাহলে জনসংখ্যায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। জনসংখ্যার দ্বিতীয় বৃহত্তম দেশ হলো চীন। জনসংখ্যার তৃতীয় বৃহত্তম দেশ হলো যুক্তরাষ্ট্র। জনসংখ্যার চতুর্থ বৃহত্তম দেশ ইন্দোনেশিয়া। জনসংখ্যায় 5ম বৃহত্তম দেশ হলো পাকিস্তান। জনসংখ্যায় 6ষ্ঠ বৃহত্তম দেশ হচ্ছে নাইজেরিয়া। জনসংখ্যায় 7ম বৃহত্তম দেশ হলো ব্রাজিল। তারপরে রয়েছে 8ম অবস্থানে বাংলাদেশ। এই হচ্ছে জনসংখ্যার অবস্থান। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার? জি, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে ফেলবেন। স্ক্রিনশট দিয়ে লিখবেন ডান। স্ক্রিনশট দিয়ে ডান লিখে ফেলবেন। তাহলে এই ক্লাসগুলো দরকার আছে কিনা বলেন? আপনাদের কি শুধু প্রশ্ন সলভ করাচ্ছি নাকি তথ্য দিচ্ছি? তথ্য দিচ্ছি। সুতরাং এই তথ্যের ক্লাসগুলো যারা মিস করবে তারা অনেকটা পিছিয়ে যাবে। আপনি ক্লাস করতেছেন মানে আপনি এগিয়ে আছেন, আপনি কানেক্টেড আছেন। আপনার জন্যই হচ্ছে মানে মানে 2026 সালে চাকরি পাওয়ার বছর। সুতরাং সবাই কিন্তু গুরুত্ব দেয় না। সিরিয়াসনেস যারা নেয়, সিরিয়াস হিসেবে যারা নেয় তারা কিন্তু সফল হয়। সুতরাং সিরিয়াসনেস থাকতে হবে আপনার ভিতরে, একটা আগ্রহ কাজ করতে হবে আপনার ভিতরে। যখন আগ্রহ থাকবে তখনই আল্লাহ আপনাকে দিবে। আচ্ছা, তো 9ম অবস্থানে রয়েছে রাশিয়া আর 10মে মেক্সিকো। মানে বিশ্বের 10ম বৃহত্তম জনসংখ্যার দেশ কোনটি? বিশ্বের বৃহত্তম 10ম বৃহত্তম জনসংখ্যার দেশ যেটি সেটা হচ্ছে মেক্সিকো। ক্লিয়ার? ঠিক আছে,
এবার আসেন, আপনাদেরকে একটা সুখবর দিচ্ছি। আমাদের 19তম নিবন্ধনে যারা ভর্তি হবেন, আমরা একটা নতুন ব্যাচ চালু করেছি 19তম নিবন্ধনের। তো 19তম নিবন্ধনে যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, ভর্তি হতে চান, অনেকদিন চিন্তা করছেন যে আমি আসলে 19তম নিবন্ধনের জন্য একটা প্ল্যাটফর্ম খুঁজতেছি অনেকদিন পর্যন্ত, আপনি ঠিক জায়গায় চলে আসছেন। আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা এখানে 100টার উপরে ক্লাস নিব, 100টা পরীক্ষা নিব, সকল ক্লাসের রেকর্ড দিব, আর ক্লাসের পর আমরা ইনশাল্লাহ ক্লাসের মধ্যে খাওয়াই দিব, ক্লাসের পর ক্লাসের মধ্যে আমরা শেষ করে দিব। এখানে আমরা কি কি পড়াবো? এখানে আমরা পড়াবো হচ্ছে বাংলা একবার বেসিক ধরে ধরে। যারা বাংলা একবারে সমস্যা তাদের জন্য হচ্ছে এই কোর্সটি। আবার যাদের ইংলিশে একবারে বেসিক সমস্যা আছেন, ওয়ার্ড মিনিং মনে থাকে না, স্পেলিং মিস্টেক মনে থাকে না, তারপরে হচ্ছে আপনার মনে থাকতেছে নাকি গ্রামাটিক্যাল রুলস গুলো, তার জন্য হচ্ছে আমাদের এই কোর্সটি। তারপরে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের ক্লাসটা আমিই নেই, আমি একবারে টপিক ধরে ধরে পড়াই। 4-5টা ক্লাস করার পরে আপনার কাছে সাধারণ জ্ঞানের যে একটা চাপ, আপনার কাছে মনে হতো যে সিলেবাস নাই, এটা অনেকটা কেটে যাবে ইনশাল্লাহ, অনেকটাই কেটে যাবে। ঠিক আছে, আপনি সপ্তম অষ্টম ক্লাসের পরে আপনি বস হয়ে যাবেন, সাধারণ জ্ঞানে বস হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি আপনি পড়াতে পারবেন। তারপর হচ্ছে ম্যাথ, এখানে ম্যাথ পড়াবো আমরা। তারপর হচ্ছে ডেইলি সায়েন্স পড়াবো। এই যে 5টা সাবজেক্ট, এই 5টা সাবজেক্ট আমাদের এখান থেকে আপনাকে প্রিপারেশন নিয়ে দেওয়া হবে। সাধারণত নিবন্ধন পরীক্ষাতে নাম্বার কত হয়? নাম্বার হচ্ছে 200 নাম্বার, তাই না? 200 নাম্বারের মধ্যে জেনারেল আর সাবজেক্টিভ, এই দুই ক্যাটাগরির প্রশ্ন হবে। জেনারেল থেকে 100 আর সাবজেক্টিভ থেকে হচ্ছে 100, এই 200 নাম্বারের পরীক্ষা হবে। তা আমরা মূলত জেনারেলের প্রিপারেশনটা নিব, এবং যারা সাবজেক্টিভের জন্য ভর্তি হবেন তারাও ভর্তি হতে পারবেন, আমাদের এখানে ব্যবস্থা আছে। আর এখন আপনি যেটা ভর্তি হবেন বা হতে চান সেটা হচ্ছে 19তম নিবন্ধনের জেনারেল ফুল কোর্স। এই জেনারেল ফুল কোর্সে আমরা ফি নির্ধারণ করেছি 3000 টাকা। কিন্তু আপনারা যারা কষ্ট করে ক্লাস করেন, আমরা প্রতিটা ক্লাসের মধ্যে কিছু অফার দিই। তো সেই অফার আপনি পাচ্ছেন, সেটা হচ্ছে 1199 টাকা। এখন যদি কেউ ভর্তি হয় 1199 টাকা। আর আমি যখন ক্লাস শেষ করে দিব তখন দিতে হবে 3000। কিন্তু এখন 3000 দিতে হচ্ছে না, এখন শুধু 1199 টাকা দিয়ে আপনি আমাদের কোর্সে যুক্ত হতে পারবেন। প্রধান শিক্ষক কোনো কোর্স করাচ্ছেন কিনা? আচ্ছা, আমাদের এখানে যে কোর্সটা আছে 19তম নিবন্ধন, এটা করলে প্রধান শিক্ষক নিবন্ধন, প্রধান শিক্ষক নিয়োগের যে পরীক্ষা, এটা প্রিপারেশন হয়ে যাবে। তারপরে 10 থেকে 20তম গ্রেডে যারা পরীক্ষা দিবেন আমাদের কোর্সের মধ্যেই শেষ। ঠিক আছে, যদিও আমরা নাম দিয়েছি 19তম নিবন্ধন কোর্স, কিন্তু আপনারা যে কোনো জায়গায় পরীক্ষা দিবেন আমাদের এই কোর্সেই যথেষ্ট, একটা কোর্সে যথেষ্ট। পড়া সব এক, ঠিক আছে, পড়া সব এক, আমরা টিচারও সব এক। এই জন্য আপনাকে আমি পরামর্শ দিব যে এই কোর্সটাতে ভর্তি হন। এই কোর্সটাতে ভর্তি হলে আমরা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়গুলো, তারপরে হচ্ছে 10 থেকে 20তম গ্রেডের আপনি যদি চাকরি পরীক্ষা দেন, অথবা 19তম নিবন্ধনে যদি আপনি ক্যান্ডিডেট হয়ে থাকেন, আপনার এই একটা কোর্সে যথেষ্ট, এক কোর্সের মধ্যে আপনার হয়ে যাবে। তো যারা ভর্তি হবেন তারা এই যে নাম্বারটা, এই নাম্বারের মধ্যে আপনি বিকাশ থেকে অথবা নগদ থেকে সেন্ড মানি করবেন। কারা কারা ভর্তি হতে চান বা কারা কারা হয়ে গেছেন আমাদের এখানে, কারা কারা ভর্তি হয়ে গেছেন আমি একটু তাদেরকে দেখতে চাই। মাশাআল্লাহ, আমাদের আহ আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই ভর্তি হয়ে গেছেন অলরেডি, অনেকেই ভর্তি হয়ে গেছেন। আচ্ছা, যারা যারা ভর্তি হন নাই তারা হচ্ছে আর দেরি করবেন না, তারা 01767265758 এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করে আপনি যুক্ত হয়ে যান। ঠিক আছে, যুক্ত হলেই আপনি টাকা পাঠানোর সাথে সাথে পেমেন্ট ডান লিখবেন অথবা সেন্ড মানি ডান লিখবেন। হ্যাঁ, সেন্ড মানি ডান লিখবেন। সেন্ড মানি ডান লিখলে আমরা আপনাকে একটা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, এখনই অ্যাড করে দিচ্ছি। এমন না যে আপনি টাকা পাঠিয়ে বসে থাকবেন, অ্যাড করবো না। আমরা টাকা পাঠানোর সাথে সাথে আপনি সেন্ড মানি ডান লিখবেন কমেন্টে, সাথে সাথে আপনাকে দেখে আমরা অ্যাড করে দিব। ওই গ্রুপের মধ্যে যারা ভর্তি হয়নি তারা নাই, শুধু যারা ভর্তি হয়েছেন শুধু তাদের জন্যই ওই গ্রুপটা। ঠিক আছে, ওখানে আমরা ক্লাস রেকর্ড দিই। আমরা যে ক্লাস নেই, রেগুলার ক্লাস বা পেইড বেসের যে ক্লাস, এগুলো হচ্ছে ওখানে রেকর্ড থাকে। রেকর্ড ক্লাসগুলো সিরিয়াল বাই সিরিয়াল থাকে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান 1 নাম্বার ক্লাস, 2 নাম্বার ক্লাস, ওখানে এভাবে থাকে। আপনি সেখান থেকে সিরিয়াল ধরে ধরে আপনি ক্লাসগুলো করতে পারছেন। তারপর আপনার আপনার অনেক
সুযোগ সুবিধাও আছে আমাদের ওখানে। ওই সুযোগ সুবিধাগুলো যারা পেইড বেসে আছে তারা জানে। ঠিক আছে, আপনাদের ফ্রি ক্লাসগুলো করো। হ্যাঁ, যারা আছেন ফ্রি ক্লাসগুলো করতেছেন, আর যারা চাচ্ছেন যে না আমি আসলে সিরিয়াল বাই সিরিয়াল টপিক ধরে ধরে ক্লাসগুলো করতে চাই, তাদের জন্য আমি ইনভাইট করছি এই কোর্সটি। আপনি যুক্ত হয়ে যান এই নাম্বারে। আচ্ছা, তারপরে পরের প্রশ্নে আমি চলে যাচ্ছি। যারা যারা ভর্তি হবেন তারা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিয়ে আপনি এই যে নাম্বারটা ভুলেন না, 01767 26 57 58, এই নাম্বারটা ভুলেন না। অথবা রকেট থেকেও আপনি সেন্ড করতে পারবেন, রকেট থেকেও সেন্ড মানি করতে পারবেন, রকেটের এই নাম্বারটা। আপনাদের সুযোগ আছে। আমি যতক্ষণ পর্যন্ত ক্লাসে আছি আমি তো আরো প্রশ্ন সলভ করাবো, আমি অনেকগুলো প্রশ্ন সলভ করাবো, সাথেই থাকেন। ততক্ষণে যারা ভর্তি হবেন তারা হচ্ছে এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনি যুক্ত হবেন। আসেন, যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? এটা 19 সালে এসেছে। তাহলে যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম হচ্ছে সড়ক পরিবহন। আপনাদের পেইড বেসের ক্লাস কোথায় হয়? আচ্ছা, আমাদের পেইড বেসের ক্লাসগুলো আলাদা প্ল্যাটফর্মে হয়। ঠিক আছে, ওইটা শুধু যারা পেইড তাদেরকে আমরা আলাদা করে ক্লাস নেই। আর ফ্রি ক্লাস তো এই যে আমরা ফ্রি ক্লাস নেই। তারপরে আসেন পরের প্রশ্ন। জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা? জাতিসংঘের কোন শাখাটি প্রশাসনিক কাজ করে থাকে? সেটা কি সাধারণ পরিষদ নাকি নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ সচিবালয় নাকি আন্তর্জাতিক আদালত? তো জাতিসংঘ বিশ্বের সবচেয়ে বড় একটি জোট। এত বেশি রাষ্ট্র কোন সংস্থার সদস্য হয়নি, শুধু হয়েছে জাতিসংঘের। আমার প্রশ্ন হচ্ছে প্রশাসনিক যে কাজগুলো এটা আসলে কোন বিভাগটা করে থাকে? এটা হলো নিরাপত্তা, জাতিসংঘের সচিবালয়। এটা হচ্ছে প্রশাসনিক কাজ করে থাকেন, নিরাপত্তা জনিত কাজগুলো, তারপরে আরো অন্যান্য কাজগুলো করে থাকেন হচ্ছে জাতিসংঘের এই সচিবালয়। দেখেন তো, এই প্রশ্নটা যদি আপনি না পড়তেন পারতেন না। সেই জন্য বলি ভাই, বিগত সালের প্রশ্নগুলো যদি আপনি ধারণা রাখেন তাহলে আপনার জন্য কাজটা কমে যাবে। আর এই যে সাধারণ সভা বা সাধারণ পরিষদ, এটা আরেকটা নাম আছে, এটাকে বলা হয় বিতর্ক সভা। এটাকে বিতর্ক সভা বলা হয়। এটার সদস্য কত? এটার সদস্য হচ্ছে 195টি, সরি 193টি। 193টি সদস্য রয়েছে এই সাধারণ পরিষদ। সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবারে সাধারণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়। তাহলে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার, মানে প্রতি বছর যে সেপ্টেম্বর মাস আসে সে মাসের 3য় মঙ্গলবারে এই সাধারণ পরিষদের বৈঠকটা বসে। অচিন পাখি বুঝতে পেরেছেন কি? সুরভি আপু বুঝা যাচ্ছে কিনা বলেন? শিউলি নাকি সিদলিয়া, ফারজানা তুহিন, দেখেন বুঝতে পারছেন কিনা এই ক্লাসগুলো কত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তাইলে সাধারণ পরিষদে একজন সভাপতি নির্বাচিত হন, সভাপতি। তো সাধারণ পরিষদের যিনি সভাপতি, এই সভাপতির মেয়াদ হচ্ছে 1 বছর। সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ 1 বছর। ঠিক আছে, সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ হচ্ছে 1 বছর। আবার সভাপতির মেয়াদ 1 মাসও আছে। 1 মাস কাদের? নিরাপত্তা পরিষদের যিনি সভাপতি। তাহলে নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ হচ্ছে 1 মাস, আর সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ হলো 1 বছর। এগুলো পরীক্ষাতে আসে জাতিসংঘ থেকে। জাতিসংঘ থেকে ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নগুলো আসে। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? আচ্ছা, এতগুলো প্রশ্ন করেছি, একটার উত্তর দেন না। জি সুমন আলী ভাই, কোন প্রশ্ন করেছেন আমি আসলে বুঝতে পারি নাই। এখানে অনেক কমেন্ট আছে তো যার কারণে আসলে উত্তর দেওয়ার সুযোগ হয় না, বা আপনার প্রশ্নটা আমার নজরে আসে না। যে আবার লেখেন, যদি আমার নজরে আসে আমি আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই, দেখি কি আছে। পরের প্রশ্নে বলা আছে নিশীথ সূর্যের দেশ কোনটি? এটা বললে সরাসরি সবাই অ্যান্সার দিয়ে দিবে জাপান, নিশীথ সূর্যের দেশ। অথচ উত্তরটা হবে ভুল। জাপান কি আসলে নিশীথ সূর্যের দেশ?
না, জাপান কিন্তু নিশিত সূর্যের দেশ নয়। জাপানকে বলা হয় সূর্য উদয়ের দেশ বা সূর্যোদয়ের দেশ বলা হয়, কিন্তু নিশিত সূর্যের দেশ বলা হয় কাকে? এটা আপনার কাছে জানতে চাচ্ছে। তাহলে নিশিত সূর্যের দেশ যেটি, অর্থাৎ মধ্যরাতে সূর্য উঠে যায় যে দেশটাতে, সেটা হচ্ছে এই নরওয়ে। নরওয়ে মূলত স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। মনে রাখবেন, স্ক্যান্ডিনেভিয়ান স্টেটস পাঁচটি। স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হচ্ছে পাঁচটি। আপনি সংক্ষেপে মনে রাখতে পারেন এইভাবে, ফাইন্ডস দিয়ে, FINDS, ফাইন্ডস। ইউরোপের একবার উত্তর অঞ্চলের যে রাষ্ট্রগুলো, এরকম রাষ্ট্র আছে পাঁচটি, যেখানে 6 মাস দিন থাকে, 6 মাস থাকে রাত। এগুলো স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেবে পরিচিত। সে রাষ্ট্রগুলো কোনগুলো? যেমন ফিনল্যান্ড। হচ্ছে ফিনল্যান্ড। তারপর আইতে হচ্ছে কি? আইসল্যান্ড। এনতে হচ্ছে নরওয়ে, এই যে নরওয়ে। ডিতে হচ্ছে ডেনমার্ক। এসতে হচ্ছে সুইডেন। এই সুইডেন। এই সুইডেন হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান একটি রাষ্ট্র। তার মানে হচ্ছে 5টি দেশ আছে স্ক্যান্ডিনেভিয়ান। এই 5টি দেশ দেখা যায় 6 মাস দিন, আবার 6 মাস কি থাকে? 6 মাস থাকে হচ্ছে রাত। তাহলে 6 মাস দিন, 6 মাস রাত থাকে যেখানে, সেটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলোতে। এখানে আসলে এটা ভৌগোলিক কারণে হয়, ওখানে আসলে সূর্যের আলো গিয়ে পৌঁছায় না। এগুলো হচ্ছে পৃথিবীর একবার উত্তর দিকে অবস্থিত। এই যে নরওয়ে, এটা হচ্ছে পৃথিবীর সর্ব উত্তরের দেশ। পৃথিবীর সর্ব উত্তরের দেশ, পৃথিবীর সর্ব উত্তরের দেশ যেটি, সেটা হচ্ছে নরওয়ে। আর যদি বলা হতো পৃথিবীর সর্ব দক্ষিণের দেশ কোনটি, তখন হতো পৃথিবীর সর্ব দক্ষিণের দেশ যদি বলা হতো, তখন হতো চিলি। এই চিলিটা হচ্ছে পৃথিবীর সর্ব দক্ষিণের দেশ, যেটা দক্ষিণ আমেরিকায় পড়েছে। তাহলে দেখেন, পৃথিবীর সর্ব উত্তরের দেশ পেলাম এবং পৃথিবীর সর্ব দক্ষিণের দেশটাও আমরা পেয়ে গেলাম। তাহলে প্রশ্ন তো এগুলোই ঘুরে ফিরে আসে। পৃথিবীর সর্ব উত্তরের দেশ কোনটি, পৃথিবীর সর্ব দক্ষিণের দেশ কোনটি, ঠিক আছে? তবে পূর্ব পশ্চিম আইডেন্টিফাই করা যায়নি। তো আবার আসে, পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা কোনটি, পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা কোনটি? গভীর জায়গা যেমন মারিয়ান ট্রেঞ্চ, সবচেয়ে উঁচু জায়গা সেটা হলো এভারেস্ট শৃঙ্গ। তো এইভাবে আপনার আশ্চর্য বা ব্যতিক্রম যে জায়গাগুলো, এগুলা পরীক্ষার মধ্যে এসে থাকে। আপনাদের এই বিষয়গুলো গুরুত্বের সাথে পড়তে হবে, নোট করে পড়তে হবে। এই যে আমি যতটুকু লিখেছি, এটা নোট করেন, দেখেন এখান থেকে 1 নাম্বার চলে আসবে। কোনো না কোনো চাকরির পরীক্ষাতে আপনি এখান থেকে 1 নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ। স্ক্যান্ডিনেভিয়ান পরীক্ষায় থাকবে, স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র কোনটি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র নয়, এভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, কোনটি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র নয়। আচ্ছা, তাহলে ডান, এতটুকু হয়েছে। জি ভাইয়া, এখন কি ভর্তি নিচ্ছেন? জি নিচ্ছি, ভর্তি নিচ্ছি। ভর্তি যারা হবেন এখন 1199 টাকা দিয়ে এই যে নাম্বারটা দেয়া আছে, এই নাম্বারে আপনি সেন্ড মানি করবেন, বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করবেন 1199 টাকা। তাহলে আমরা ভর্তি নিয়ে নিচ্ছি। দেখেন, একটা চাকরি একটা সোনার হরিণের মতো, একটা চাকরি একটা পরিচয়। চাকরি মানে হচ্ছে একটা পরিচয়। আপনার নিজের পরিচয় যদি না দিতে পারেন, এ জীবন ব্যর্থ। নিজের কাছে খুবই খারাপ লাগবে, যা আমি আমার পরিচয়টাই দিতে পারছি না, আমি আবার দাবি করছি অনার্স মাস্টার্স কমপ্লিটেড, মানে আপনি দাবি করছেন
কিন্তু নিজের পরিচয়টা আপনি দিতে পারছেন না। তো এটা যাতে না হয়, হ্যাঁ, আপনি অবশ্যই নিজের পরিচয়টা অন্তত যাতে দিতে পারেন, অন্তত যাতে সম্মানজনক। এই যে ঈদে সবাই শপিং করবে, ঠিক আছে, নিজের টাকা দিয়ে, আর আপনি শপিং করতে হয় দেখা যাচ্ছে যে বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে, হাজবেন্ডের কাছ থেকে টাকা নিয়ে, ঠিক আছে। তাহলে এই যে একটা কষ্ট আপনার ভিতরে, আমরা তো বুঝি এটা কষ্টের। তো সেই জন্য হলো নিজে ইনকাম করার চেষ্টা করেন, নিজের পায়ে নিজে দাঁড়ান। তাইলে আমরা এখানে কি কি সুবিধা দিচ্ছি, এখানে কিন্তু 100টা ক্লাস পাবেন আপনি, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মিলিয়ে। এখানে পরীক্ষা দিবেন, অর্থাৎ ক্লাস মানে পরীক্ষা, তাহলে সকল ক্লাস রেকর্ড থাকবে। ক্লাসের পর আমরা ইনশাল্লাহ ক্লাসের মধ্যে শেষ করে দিব। আপনি যাত্রাটা শুরু করেন আমাদের সাথে, আপনি যাত্রা করেন না আমাদের সাথে, আপনি দেখবেন যে আপনি কি পরিমাণ সাপোর্ট আমাদের কাছ থেকে পাচ্ছেন। আমরা কথায় বললাম কাজে দেখালাম না, এটা এমন না। আমরা কিন্তু একবার টপিক ধরে ধরে পড়াই। যারা যারা আমাদের এখানে অলরেডি ভর্তি হয়ে গেছে তারা এখানে সাক্ষী, ঠিক আছে। আমরা টপিক ধরে পড়াই। ইভেন অনেকেই বলে যে ভাইয়া রেকর্ড ক্লাস পাই না, অনেকে কিন্তু এই যে টেকনোলজি বুঝে না, আমরা কিন্তু তাদেরকে টেকনোলজি পর্যন্ত বুঝিয়ে দিই যে কিভাবে আপনি ক্লাসগুলো পাবেন। তাইলে আপনি শুধু কি চাকরির পড়াই আমরা পড়াই, নাকি অন্যান্য দিকগুলো শিখাই? অন্যান্য দিকগুলো হাতে কলমে আপনাকে শিখাচ্ছি, ঠিক আছে। অনেকে ভর্তি হয়ে থাকে বাট আমাদের পেজে যুক্ত হতে হয় কিভাবে ওইটা কিন্তু জানে না। কিন্তু আমরা ওই ভাইকে বা ওই বোনকে খুঁজে বের করে তারপর কিভাবে আমাদের সাথে যুক্ত হবে সেটা পর্যন্ত আমরা শিখাইয়া দিই। সুতরাং আপনাকে শিখতে হবে ভাই, যোগ্যতা লাগবে, স্কিল লাগবে। স্কিল ব্যতীত আপনি পারবেন না তো। আচ্ছা বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি? জাতিসংঘ কর্তৃক 45 সালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ঘোষণা করে। এখন কোনটি আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে সারা পৃথিবীর মানুষজন পালন করে, এটা আপনার কাছে জানতে চাচ্ছে। সেটা কি 10 ডিসেম্বর, নাকি 11ই ডিসেম্বর, নাকি 15ই ডিসেম্বর, নাকি 17ই ডিসেম্বর? বলেন তো, বলেন বলেন। রেবেকা সুলতানা আপু, বলেন। ফাতেমা জান্নাত, হ্যাঁ বলেন দেখি কোনটা হবে। অচিন পাখি, অচিন পাখি আপু আপনার অচিন পাখি কি হয়েছে? না হয়, হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আনিশা খাতুন হয়েছে। সাইদুল ইসলাম, সামনে কি আসছে? প্রশ্ন দেখা যায় না। আচ্ছা প্রশ্ন দেখা যায় না, এটা মনে হয় আপনার ওখানে নেটওয়ার্কে সমস্যা হতে পারে, অনেকেই তো দেখতে পাচ্ছে। রেজওয়ান আলী, সুলতানা আপু সারাদিন রাত পড়ে, এটা ভালো তো। সারাদিন রাত পড়লে আবার না, বেশি পড়লেও আমি এটা অপছন্দ করি। বেশি পড়লে আবার আপনি অসুস্থ হয়ে যাবেন, এত পড়া দরকার নেই। গঠনমূলক পড়েন, রুটিন ধরে ধরে পড়েন। সালেউদ্দিন দারা, তারপরে সাদলিয়া, তারপরে হচ্ছে রিয়াজ, জুয়েল রানা চাঁদ, সঠিক বলেছেন আপনারা। তাহলে এখানে আসলে সঠিক অ্যান্সার কোনটা? সেটা হলো 10 ডিসেম্বর বিশ্বে মানবাধিকার দিবস হিসেবে পালন করে। বিশ্ব মানবতার জন্য যেই দিবসটি ঘোষণা করা হয়েছে, মানুষ কত পরিমাণ হিংস্র হতে পারে, কি পরিমাণ নিষ্ঠুর হতে পারে। দেখা যায় রোহিঙ্গাদেরকে নিজ দেশে থাকতে দিচ্ছে না, ফিলিস্তিনদেরকে নিজ দেশে থাকতে দিচ্ছে না। আমি দেখি যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত যারা, তারা হচ্ছে সহজ সরল মুসলিমরা, ইমানদারেরা, সবচেয়ে বেশি বিপদের মধ্যে। আর সবচেয়ে সুখে থাকে কারা? যারা হচ্ছে ভণ্ড, প্রতারক, কথায় কথা মিথ্যা কথা বলে, ঠিক আছে, তারা হচ্ছে আবার মুখে বড় বড় কথা বলে, তারা হচ্ছে সবচেয়ে বেশি সুখে থাকে। এটা দেখে আমাদের কাছে, অনেকের কাছে খারাপ লাগে যে কি ব্যাপার, দুনিয়া কি আসলে তাদের জন্য? আসলে হ্যাঁ, তাদের জন্য হচ্ছে দুনিয়াটা। মিথ্যুক যারা, লম্পট যারা হচ্ছে দুশ্চরিত্র, তাদের জন্য হচ্ছে দুনিয়ার হাসি, আনন্দ, সুখ। কিন্তু আপনি যে সৎ, আপনি যে ভালো মানুষ, আপনি যে হচ্ছে সহজ সরল লাইফ লিড করেন, আপনার জন্য দেখেন কত কষ্ট, কত দুঃখ, তাই না? এটা হচ্ছে আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। পুরস্কার এই দুনিয়ায় না, পুরস্কার হচ্ছে অন্য দুনিয়াতে, মানে পরবর্তী দুনিয়াতে আপনার জন্য পুরস্কার আছে, অপেক্ষা করুন। তো এই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সারা পৃথিবীতে, এই জন্য জাতিসংঘ মানবাধিকার দিবস ঘোষণা করে মানুষকে সচেতন করে। এবার আসেন, ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি? ব্যারোমিটার, সিসমোগ্রাফ, নাকি ম্যানোমিটার, নাকি সেক্সটেন্ট? দেখি অ্যান্সার করেন। স্যার পেইড ব্যাচের কয়টা ক্লাস শেষ হয়েছে? আচ্ছা, পেইড ব্যাচের আমাদের নতুন ব্যাচের কয়েকটা ক্লাস শেষ হয়েছে, এখন আবার নতুন আরেকটা ব্যাচ চালু করছি, ঠিক আছে। পেইড ব্যাচের আগে যারা, আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে,
এখন আবার নতুন করে আমরা নিচ্ছি, তাদের আবার নতুন করে শুরু হবে। আচ্ছা, তাইলে সিসমোগ্রাফ যারা দিয়েছেন 10 নম্বর প্রশ্নের উত্তর, তাদেরটা সঠিক হয়েছে। 11 নং প্রশ্ন আসেন, 21তম বিশ্বকাপ। আচ্ছা, এখন তো আর 21তম না, এখন হবে 23তম, তাই না? 23তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কোথায়? তাইলে 21তম যেটা হয়েছিল, 21তমটা হয়েছিল রাশিয়াতে, আর 23তমটা কোথায় হবে বলেন তো? ইউএসএ, মেক্সিকো, তারপর হচ্ছে কানাডা। এই 3টা দেশে আপনার কি হবে? 23তম বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। 23তম বিশ্বকাপ, ইউএসএ, মেক্সিকো এবং কানাডা, এই 3টা দেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে 23তমটা। এটা কবে হবে? 2026 সালে। 2026 সালে এই বিশ্বকাপ খেলাটা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডাতে। ঠিক আছে? তাইলে সাম্প্রতিক বিষয়গুলো অনেক প্রশ্ন আসে আপনাদের পরীক্ষায়। তারপর দেখেন আরেকটা প্রশ্ন আসে, আরেকটা প্রশ্ন আমরা একটু দেখি। এখানে বলা আছে বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? আচ্ছা, জাদুঘর কোনটি? বিজ্ঞান জাদুঘর নাকি বরেন্দ্র গবেষণা জাদুঘর নাকি জাতীয় জাদুঘর নাকি ঢাকা জাদুঘর? মনে রাখতে হবে 1913 সালে বাংলাদেশের সর্বপ্রথম যে জাদুঘর প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে রাজশাহীর বরেন্দ্র জাদুঘর। ঠিক আছে? এটাকে পরবর্তীতে ঢাকায় ট্রান্সফার করা হয়, ঢাকাতে এবং বাংলাদেশে অন্যান্য জায়গাতে এখন কি করা হয়? জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। তাহলে বরেন্দ্র জাদুঘর যারা যারা দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। দ্রুত করতে হবে, আমরা দ্রুত করব। আর যারা যারা আমাদের 19তম নিবন্ধনে ভর্তি হবেন দ্রুত এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন। এই নাম্বারে টাকা যদি কম থাকে পাঠিয়ে দেন। ঠিক আছে? যে আপনার 20 টাকা 50 টাকা কম আছে, 100 টাকা কম আছে, পাঠিয়ে দেন। কম থাকলে পাঠিয়ে দেন, আমরা গ্রুপে অ্যাড করে ফেলবো। এই সুযোগ আমরা পরে আবার দিব না, পরে আবার আমরা এই সুযোগ দিব না। 3000 টাকা দিতে হবে, দেখা যাচ্ছে লাইভ কেটে গেলেই। তারপর আপনি টাকা কম দিবেন, ওই সময় আসার সুযোগ নেই। আসেন, সিএনজি এর পূর্ণরূপ কি? কনভার্টেড ন্যাচারাল গ্যাস নাকি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস? কনজার্ভড ন্যাচারাল গ্যাস নাকি কানেক্টেড ন্যাচারাল গ্যাস? মনে রাখবেন এই প্রশ্নটা এই পর্যন্ত প্রচুর এসেছে পরীক্ষাতে এই প্রশ্নটাই। তাহলে সিএনজি এটার আসলে ফুল মিনিং কোনটা? এটাও কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই তো অনেকে সঠিক অ্যান্সার দিয়েছেন, সেটা হবে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটাই হচ্ছে সিএনজি এর ফুল মিনিং, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তারপর দেখেন পরবর্তী প্রশ্ন। এখানে বলা আছে যে সিডর কি? ঘূর্ণিঝড় নাকি সুনামি, টাইফুন নাকি সাইক্লোন? আচ্ছা, সিডর শব্দের অর্থ এখানে জানতে চেয়েছে। সিডর অর্থ কি? তাইলে সিডর শব্দের অর্থ হচ্ছে কি বলেন তো? সিডর শব্দের অর্থ এটা হচ্ছে ঘূর্ণিঝড়। সিডর শব্দের অর্থ হচ্ছে ঘূর্ণিঝড়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি সিডর শব্দের অর্থ হচ্ছে ঘূর্ণিঝড়। ঠিক আছে? যারা ঘূর্ণিঝড় দিয়েছেন তাদেরটা হয়েছে। আমি খুব দ্রুতই অনেকগুলো প্রশ্ন সলভ করার চেষ্টা করছি। আর যারা 19তম নিবন্ধনে ভর্তি হতে চান, নতুন ব্যাচ, একবার নতুন ব্যাচে ভর্তি হন আপনারা। আর যারা শুধু ইংলিশে ভর্তি হবেন, 1500 টাকার কোর্স এখন মাত্র 750 টাকা, সেম নাম্বারে আপনি পাঠিয়ে দেন। যারা শুধু ইংলিশে পড়তে চান, বিসিএস নিবন্ধন, প্রাইমারি প্রধান শিক্ষক অথবা 10 থেকে 20তম গ্রেডের শুধু ইংলিশ পড়তে চান, তাদের জন্য এখন 750 টাকা। তারপরে আসেন 15 নং প্রশ্ন, গুগল কি? আচ্ছা, গুগল এটা কি? এটা সার্চ ইঞ্জিন নাকি সফটওয়্যার প্রতিষ্ঠান নাকি ওয়েবসাইট নাকি হার্ডওয়্যার প্রতিষ্ঠান? তো সবগুলো আছে, কিন্তু আমরা জানি যে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। বলেন গুগল কি? বলেন সুরভি আপু, রেবেকা সুলতানা সঠিক বলেছেন, সার্চ ইঞ্জিন। অনেক সার্চ ইঞ্জিন আছে আমরা যেগুলা ব্যবহার করে থাকি, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটি সেটা হচ্ছে গুগল। এখান থেকে আমরা শব্দ খুঁজি, ইনফরমেশন খুঁজি, এই জন্য এটাকে সার্চ ইঞ্জিন বলা হয়ে থাকে। তাহলে 15 নাম্বার শেষ। 16 নাম্বারে আমরা একটু দেখে নেই কি আছে। দেখি 16 নাম্বার অ্যান্সার আপনারা করেন। 16 নাম্বারের উত্তর আপনারা করবেন।
আল জাজিরা কোন দেশের সংবাদ সংস্থা? কাতার, আফগানিস্তান, আলজেরিয়া নাকি আরব আমিরাত? আল জাজিরা এটা একটা সংবাদ সংস্থা। অনেকে 14 অ্যান্সার কেমনে করছে, বিষয় হচ্ছে আপনার ওখানে নেটওয়ার্কের গতিটা কম, ওনাদের ওখানে নেটওয়ার্কের গতি ভালো, আমার সাথে সাথে তারা নেটওয়ার্ক পেয়েছে, এই জন্য তারা আগে অ্যান্সার করতে পেরেছে। আচ্ছা, এখন দেখেন আল জাজিরা এটা মূলত কাতার ভিত্তিক একটি সংবাদ সংস্থা, খুবই জনপ্রিয় একটি সংবাদ সংস্থা। কাতার ভিত্তিক একটি সংবাদ সংস্থার নাম হচ্ছে আল জাজিরা। কাতার ভিত্তিক একটি সংবাদ সংস্থা, এটা হচ্ছে আল জাজিরা, খুবই জনপ্রিয় একটি সংবাদ সংস্থা। তারপর আসেন 17 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? গোবি মরুভূমি এটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে বড় একটি মরুভূমি। তাহলে গোবি মরুভূমিটা কোথায় বলেন? গোবি একটা, আর সাহারা। যদি বলা হতো সাহারা, এই সাহারা এটা হচ্ছে আফ্রিকাতে অবস্থিত, আফ্রিকাতে। আর এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম মরুভূমি, সাহারা মরুভূমি। কিন্তু গোবি মরুভূমি এটা হচ্ছে এশিয়াতে। গোবি মরুভূমিটা কোথায়? এশিয়াতে। সবাই আফ্রিকা দিয়ে খুশিতে বাড়ি চলে যায়, কিন্তু গোবি মরুভূমিটা হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত। এটা হলো এশিয়ার সবচেয়ে বড়। আর যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় কোনটি বা বিশ্বের সবচেয়ে বড় কোনটি, সেটা হবে সাহারা মরুভূমি, যেটাকে আফ্রিকার দুঃখ বলা হয়। তাহলে এটা কি বলা হয়? আফ্রিকার দুঃখ। আফ্রিকার দুঃখ হিসেবে পরিচিত এই সাহারা মরুভূমি, আফ্রিকার দুঃখ হিসেবে পরিচিত এই সাহারা মরুভূমি। যে সাহারা মরুভূমিটি এটা হচ্ছে মূলত উত্তর আফ্রিকায় পড়েছে। উত্তর আফ্রিকার অধিকাংশ রাষ্ট্রগুলোকে টাচ করেছে। এখানে কিন্তু চাষবাস করা যায় না, এটা মূলত একবারে বিষ ফোড়ার মতো, চাষবাস করা যায় না, না করা যায় বসবাস। কি যে কষ্ট এই সাহারা মরুভূমির মধ্যে। মরুভূমি মানেই কষ্ট, মরুভূমি কোনো কাজে আসে না, কোনো কিচ্ছু নাই, ওখানে গাছপালা হয় না, ঠিক আছে। ক্যাকটাস নামে একটা গাছ হয়, যদিও এটা একবার খুব রেয়ার, মরুভূমির মধ্যে খুব রেয়ার। আর আবার গোবি মরুভূমি এটা হচ্ছে আমাদের কোন কোন দেশে পড়েছে? চীন, ভারত, হ্যাঁ, মঙ্গোলিয়া। চীন, ভারত, তারপর হচ্ছে মঙ্গোলিয়া, এই 3টা রাষ্ট্রকে টাচ করেছে গোবি মরুভূমিটি। গোবি মরুভূমি চীন, ভারত ও মঙ্গোলিয়া, এই 3টা রাষ্ট্রকে টাচ করেছে। তারপরে আসি আমরা আবারও বলে দিচ্ছি, আমাদের ক্লাস প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই ক্লাসের যে অফারটা সেটাও শেষ হয়ে যাচ্ছে। আমাদের ক্লাসের অফার হচ্ছে 19তম নিবন্ধনের নতুন ব্যাচে যারা ভর্তি হতে চান 1199 টাকা এই নাম্বারে সেন্ড মানি করবেন, তাহলে আমরা আমাদের গ্রুপে অ্যাড করে দিচ্ছি। যারা যারা যুক্ত হবেন, দেখেন সেম নাম্বারটা আমি উপরে দিয়েছি, এই নাম্বারে আপনি বিকাশ নগদ থেকে টাকা পাঠিয়ে আমাদের এখানে সেন্ড মানি লিখেন বা ডান লেখেন, ডান। আসেন 18 নম্বর প্রশ্ন। জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে? 24শে আগস্টে নাকি 24 সেপ্টেম্বর, 24 অক্টোবর নাকি 24 নভেম্বর? এই যে যারা শুধু তারিখ মনে রাখেন, শুধু তারিখ 24, এখন 24 কি আসলে কোন মাসের 24? 12টা মাস আছে, তাহলে শুধু 24 মুখস্থ করে কিন্তু আপনি কট খাবেন, ঠিক আছে। এই জন্য আপনাকে মনে রাখতে হবে যে জাতিসংঘ দিবস এটা কিন্তু অক্টোবর মাসে হয়েছিল। এই তো আমাদের সালেউদ্দিন সঠিক বলেছেন, সঞ্জয় রায় সঠিক বলেছেন, তারপর হচ্ছে রোকসানা আক্তার সঠিক বলেছেন, ববি, তারপরে আমেনা বেগম, খাদিজাতুল কুবরা, ফাতেমা জান্নাত, তারপরে জান্নাতুল ফেরদৌস জাকিয়া আপু, তারপরে তারেক বিন নাসিম, সিনথি ইসলাম সুরভি আপু, আপনাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে। তার মানে 24 অক্টোবর। তাহলে জাতিসংঘ যে প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠাটা হয়েছিল কবে? 1945 সালের 24 অক্টোবর। 24 অক্টোবর 1945 সালের 24 অক্টোবরে জাতিসংঘ কি হয়েছিল? আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল 24 অক্টোবর 1945 সালে, ঠিক আছে। 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। যেটা সদস্য কত বলেন, এটা সদস্য কত, এটা আপনারা লেখেন, কমেন্টে জানিয়ে দেন।
আমি পরের প্রশ্নে যাচ্ছি। পরের যে প্রশ্নটি সেখানে বলা আছে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? আচ্ছা, এখানে বাংলাদেশের বিভাগ আসলে মোট কয়টি? মোট বিভাগ, মোট বিভাগ কয়টি এটা আপনারা জানাবেন। মোট বিভাগ কয়টি এটা জানাবেন। আর সবচেয়ে ছোট বিভাগ কোনটি? ময়মনসিংহ, সিলেট, খুলনা নাকি রংপুর? বলেন। ময়মনসিংহ। তাহলে যারা যারা ময়মনসিংহ দিয়েছে তাদেরটা সঠিক হয়েছে, ঠিক আছে। আর যারা যারা 8টি বিভাগ লিখেছেন তাদেরটা হয়েছে। 8টি বিভাগ যারা লিখেছেন তাদের প্রত্যেকেরটা অ্যান্সার হয়েছে। আর যারা যারা ময়মনসিংহ লিখেছেন তাদেরটা সঠিক হয়েছে। বাংলাদেশে সর্বশেষ বিভাগ এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ। সর্বশেষ সর্বশেষ ঘোষিত বিভাগ এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ। আরেকটা হতে পারে সেটা কুমিল্লা। আর নোয়াখালী নিয়ে সেই বাংলাদেশের প্রথম থেকেই বিভাগ হওয়ার অনেক আলোচনা চলছে, কিন্তু নোয়াখালীকে এখনো বিভাগ দেয়নি। এখন ওনারা সেই দাবি থেকে সরে এসে বলছে যে নোয়াখালী আর আমরা বিভাগ চাই না, এটাকে স্বাধীন দেশ চাই। ঠিক আছে, নোয়াখালীকে এখন মানুষ স্বাধীন দেশ হিসেবে দেখতে চায়। বলছে আমরা আর কত দাবি করব যে নোয়াখালী বিভাগ দেন। আচ্ছা, তাহলে বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ যেটি সেটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ। ছোট হচ্ছে ময়মনসিংহ, ঠিক বলেছেন আনিশা খাতুন। আসেন 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন আছে গ্রামীণ ব্যাংক কোন ধরনের তালিকার অন্তর্ভুক্ত? তালিকাভুক্ত ব্যাংক নাকি বাণিজ্যিক ব্যাংক, ক্ষুদ্র ব্যাংক নাকি তফসিলি বহির্ভূত ব্যাংক? তফসিলি বহির্ভূত ব্যাংক হচ্ছে এই গ্রামীণ ব্যাংক। একটা হচ্ছে তফসিলি ব্যাংক আর একটা হচ্ছে তফসিলি বহির্ভূত ব্যাংক। যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নথিভুক্ত এগুলাকে তফসিলি ব্যাংক বলা হয়। বাংলাদেশে বর্তমানে 61টা ব্যাংক আছে তফসিলি। বাংলাদেশে তফসিলি ব্যাংক কয়টা আছে? এই যে তফসিলি ব্যাংক যদি বলা হয়, তফসিলি ব্যাংক আছে বাংলাদেশে 61টি। ঠিক আছে, 61টি তফসিলি ব্যাংক রয়েছে বাংলাদেশে। আবার তফসিলি বহির্ভূত অনেক ব্যাংক রয়েছে অলিতে গলিতে। মতিঝিল গেলে দেখা যায় ব্যাংক পাড়া, এই কারণে মতিঝিলকে কি বলা হয়? ব্যাংক পাড়া। এখানে প্রচুর পরিমাণ ব্যাংক রয়েছে, প্রচুর পরিমাণ ব্যাংক। তারপর আসেন আমরা পরের যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প কোথায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এটা কোথায় অবস্থিত? ভেড়ামারা কুষ্টিয়া নাকি কেরানীগঞ্জ ঢাকা, রামপাল বাগেরহাট নাকি ঈশ্বরদী পাবনা? পাবনা। আচ্ছা, এখানে প্রশ্নবোধক চিহ্ন চলে আসছে ভুলে, এটা পাবনা হবে। দেখি সঠিক অ্যান্সার কোনটা হবে। সঠিক অ্যান্সারটা আমি জানতে চাই আপনাদের কাছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা নিশ্চিত আপনারা পারার কথা। সেখানে আবার কি হচ্ছে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার নিয়ন্ত্রণে হচ্ছে। হ্যাঁ, এটা তো সবচেয়ে আলোচিত একটি ঘটনা বাংলাদেশে। একবার সহজ, পাবনাতে, ঈশ্বরদী পাবনা, তাই না? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এ পা দিয়ে মনে রাখবেন, পা। ঠিক আছে, পা দিয়ে আপনি মনে রাখবেন, পাতে পাবনা, পাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা কোথায়? এটা হচ্ছে ঈশ্বরদীতে অবস্থিত। 22 নং প্রশ্নে আসি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির গীতিকার কে? আলতাফ মাহমুদ নাকি মাজহারুল আনোয়ার নাকি আলতাফ আব্দুল গাফফার চৌধুরী নাকি আলাউদ্দিন আলী? সঠিক অ্যান্সারটা আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানটার গীতিকার কে? আলতাফ মাহমুদ গাজী নাকি মাজহারুল আনোয়ার? এটা খুবই প্রসিদ্ধ, এটা প্রায় পরীক্ষাতে আসে। আব্দুল গাফফার চৌধুরী। আজকের পরে যাতে আর ভুল না হয় মনে রাখবেন, আপনার আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানটার মূল যে গীতিকার মানে রচয়িতা, যিনি লিখেছেন তাকে গীতিকার বলা হয়। তিনি হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী যারা যারা লিখেছেন তাদেরটা সঠিক হয়েছে। পরের প্রশ্ন বলা আছে G8 এর একমাত্র এশীয় দেশ কোনটি? G8 মূলত এই যে G8 এখানে 8টা দেশ আছে,
একসময় 8টা দেশ, বর্তমানে বর্তমানে 7টি। বর্তমানে হচ্ছে G7 বলা হয় এটাকে, G7। আগে ছিল G8, বর্তমানে হচ্ছে G7। আমি সংক্ষেপে মনে রাখতে পারি জাজা, ইফরা, কা। আচ্ছা, জুজু, ইফরা, জাজাকা, এটা হবে জুজু, ইফরা, জাজাকা। এখানে দেখেন 7টা লেটার আছে। 7টা লেটার মানে 7টা দেশ। এই যে জু, এই জুতে হলে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, আর জুতে হচ্ছে যুক্তরাজ্য। তাহলে যুক্তরাজ্য হচ্ছে ইউরোপে, আর যুক্তরাষ্ট্র হলো আমেরিকাতে। ইতে হচ্ছে ইতালি, এটা ইউরোপের একটা দেশ, ইতালি। ফ্রাতে হলো ফ্রান্স, এটা হচ্ছে ইউরোপের একটা দেশ। যাতে হচ্ছে জার্মানি, এটা ইউরোপের একটা দেশ। আর যাতে হচ্ছে জাপান, এটা হলো এশিয়ার একটা দেশ। কাতে হচ্ছে কানাডা, এটা হলো আমেরিকার একটি দেশ। তো আমেরিকার দেশ পাইলাম হচ্ছে আমরা 2টা, আমেরিকা মহাদেশের 2টা দেশ পাইলাম। আর অধিকাংশ রাষ্ট্রগুলো আমরা পাইলাম হচ্ছে ইউরোপে। এই যে রাষ্ট্রগুলো হচ্ছে ইউরোপের, শুধু ব্যতিক্রম আছে জাপান। তাহলে বলেন তো, এই জাপান কোন মহাদেশে পড়েছে? জাপান যে মহাদেশে পড়েছে এটা আপনারাই বলেন। সূর্য উদয়ের দেশ জাপান, জাপান হচ্ছে এশিয়া মহাদেশে পড়েছে, তাই না? এই এশীয় দেশ হচ্ছে জাপান, এশীয় দেশ হচ্ছে জাপান। এই জাপান মূলত G8 এর, G7 এর একটি সদস্য। G8 এর বর্তমান নাম হচ্ছে G7, কারণ G8 এর মধ্যে 8ম যে রাষ্ট্রটা, এটা রাশিয়া ছিল। ঠিক আছে, এই রাশিয়াকে বহিষ্কার করা হয়। রাশিয়াকে বহিষ্কার করা হয় কবে? 2014 সালে। রাশিয়াকে 2014 সালে বহিষ্কার করা হয়েছে। কেন বহিষ্কার করা হয়েছে বলেন? রাশিয়াকে বহিষ্কার করার অন্যতম একটা কারণ আছে, সেটা হচ্ছে তারা ক্রিমিয়া দখল করেছিল ইউক্রেনের কাছ থেকে। কেন ক্রিমিয়া দখল করবে? স্বাধীন সার্বভৌম একটা দেশের অংশ। সেই জন্য আমেরিকা ইউরোপের রাষ্ট্রগুলোর গায়ে লাগে, ফলে রাশিয়াকে এই G8 থেকে বের করে দেয় শাস্তি স্বরূপ। তো দেখেন, এরকম ছন্দ দিয়ে দিয়ে আমরা অনেক সাধারণ জ্ঞান আমরা শিখাবো আমাদের ক্লাসের মধ্যে, আরো মজা করে করে, যেগুলো আসলে আপনি কল্পনাও করেন না, যেগুলো আপনার 10 দিন লাগবে, কিন্তু আমরা এগুলো আপনাকে শিখিয়ে দিতে পারবো একদিনের মধ্যে। একদিনের মধ্যে আপনাকে একটা ক্লাসের মধ্যে আমরা শিখিয়ে ফেলতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা ক্লাসের একবারে শেষ পর্যায়ে আছি। আসেন, ড্রোন কি? ড্রোন একটি পারমাণবিক বোমা। ড্রোন কি আসলে বোমা নাকি চালকবিহীন বিমান? এটাই ড্রোন মানে হচ্ছে কি, এটা জানতে চেয়েছে। ড্রোন মানে হচ্ছে একটি চালকবিহীন বিমান। ড্রোন মানে হলো একটি চালকবিহীন বিমান। ঠিক আছে, একটি চালকবিহীন বিমানের নাম কি? ড্রোন। ঠিক আছে, আমি একবারে শেষ পর্যায়ে আছি। শেষ পর্যায়ে আমি ক্লাসের যারা যারা 19তম নিবন্ধনের নতুন ব্যাচে ভর্তি হতে চান, তাদের জন্য 3000 টাকার কোর্সটি আজকের জন্য, এই মুহূর্তের জন্য আপনি মাত্র 1199 টাকা দিয়ে যুক্ত হতে পারবেন। যাদের কাছে 1199 টাকাও নাই, যে ভাই আমার কাছে 100 টাকা কম আছে, 99 টাকা কম দিতে চাচ্ছেন, বরাবর 1100 টাকায় পাঠিয়ে দেন, আমরা এখনই আপনাকে গ্রুপে অ্যাড করে ফেলবো। ঠিক আছে, 19তম নিবন্ধন, এটা নতুন ব্যাচ। যারা টাকা পাঠাবেন, এই যে নিচে নাম্বার দেয়া আছে 01767265758, এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনি লিখবেন সেন্ড মানি, সেন্ড মানি ডান, সেন্ড মানি ডান, এটা কমেন্টে লিখবেন। হ্যাঁ, আপনি কমেন্টে লিখবেন। তা আপনার এই যে জার্নিটা আমাদের সাথে শুরু করলেন, এই জার্নির মাধ্যমে আমরা আপনাকে অনেক প্যারা দিব, আমরা আপনাকে অনেক প্রেশার ক্রিয়েট করব, যাতে আপনি লাইনচ্যুত না হন। আর অন্তত কষ্ট করবেন কয় মাস? 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাস কষ্ট করার পরে আর তো আপনাকে আমরা প্যারা দিব না, আমরা তো আপনাকে আর বলবো না যে ঠিক আছে পড়েন। চাকরি হয়ে গেলে মানুষ আর পড়তে চায়? তখন আপনি পড়বেন উপন্যাস বা গল্পের বই, তখন আপনি পড়বেন হচ্ছে আপনার নিজের লেখা বই, কবিতার বই, আপনি নিজে বই লিখবেন, নিজে পড়াবেন, তাই না? আপনি নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকবেন, তখন তার পড়ার তেমন একটা সময় পাবেন না। সুতরাং আগে চাকরিটা নেন, একটু কষ্ট করেন। আবার অনেকে সংসার অলরেডি গুছিয়ে ফেলেছেন, কিন্তু চাকরি নেই, এই জন্য প্রতিদিন আপনি খোঁটা শুনতে হয় আপনার শাশুড়ির, আপনার হাজবেন্ডের। আবার অনেক হাজবেন্ড আছে, বউয়ের শুধু খোঁটা শুনতে হয়,
যে তুমি অনেক আশা দেখাইছো তোমার চাকরি হয়ে যাবে হয়ে যাবে, এখন আমাকে বিয়ে করে দেখে তোমার চাকরি হয় না। কি যে পরিমাণ জ্বালা আপনারা আছেন। সুতরাং এই জ্বালা নিয়ে আর কয়দিন তো চলবেন বলেন? বেশি দিন আর যায়েন না, সময় এখনই, এখনই কাজে লাগান। আপনি যদি চাকরিটা পেয়ে যান, আল্লাহর রহমতে আপনি চাকরি পাওয়ার পরে আপনার যে এখন প্রেশার আছে, একটা হতাশা আছে, এই হতাশার 90 ভাগ হতাশা আপনার কেটে যাবে, 10 ভাগ থেকে যাবে। 10 ভাগ চাহিদা আপনার কখনো পূরণ হবে না। জীবনে কখনো কোনো মানুষ পারফেক্ট না। আপনি চাকরি পাওয়ার পরেও আপনার আরো 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 পেতে মনে চাইবে। ঠিক আছে, ডক্টর ফাস্টাসের মধ্যে আমরা যেটা দেখেছি, মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নাই। সুতরাং আপনি অন্তত মিনিমাম তো একটা পরিচয় লাগবে, বুঝেন নাই? মিনিমাম এই যে ঈদে আপনি যদি একটা চাকরি থাকতো, ঈদের বোনাস পাইতেন, চাকরির বেতন পাইতেন, তো বেতন এবং বোনাস মিলে বিশাল একটা অংশ হইতো। আপনি বোনাসের টাকা দিয়ে আপনি শপিং করে আসতেন, ওয়াও, মানে খুব ভালো লাগতো আপনার। কিন্তু আপনি সেই সুযোগটা কিন্তু পাচ্ছেন না এখন। তো এই যে একটা বিপদের মধ্যে আপনি আছেন, তাহলে আর কয়দিন কষ্ট করবেন আপনি বলেন? তা আমাদের সাথে যুক্ত হন। 19তম নিবন্ধনে আমরা আপনাকে 100টা ক্লাস উপহার দিব, এখান থেকে 100টা পরীক্ষা নিব। অর্থাৎ পরীক্ষা, ক্লাস, পরীক্ষা, ক্লাস, পরীক্ষা। ক্লাসের পরপরই আমরা ওই টপিকের উপরে পরীক্ষা নিব। আপনি যাচাই করতে পারবেন যে আসলে আপনি এই প্রতিযোগীদের সাথে পারছেন কিনা, নিজেকে যাচাই করলেন। যদি দেখেন যে পারতেছেন, আহ, যদি পারতেছেন, তাহলে আপনার কনফিডেন্স তৈরি হবে। আর যারা শুধু ইংরেজি শিখতেছেন, শুধু ইংরেজি, যে ভাইয়া আমার শুধু ইংরেজিটা দরকার, তাদের জন্য এই মুহূর্তে 750 টাকায় আমরা ইংরেজিতে ভর্তি করাচ্ছি। সেম নাম্বারে, সেম নাম্বারে আপনি টাকা পাঠাবেন, 750 টাকা। ঠিক আছে, যারা ভর্তি হতে চান, আমি লাইভটা কিছু সময়ের জন্য রাখবো, আপনারা ভর্তি হয়ে নেন। আমি তারপরে নামাজের প্রস্তুতি নিচ্ছি আর কি, নামাজে যাব। আপনারা নামাজে যাবেন, ভর্তি হয়ে তারপরে একটা নিশ্চিন্তে নামাজে যান। আপনি ক্লাস থেকে বের হন একবার নিশ্চিন্তে। আমি কিছুক্ষণ রাখবো লাইভটা আপনাদের জন্য শুধু। থ্যাংক ইউ।